আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওয়েলকাম টু শারমিনস লাইফ, বাংলাদেশি আমেরিকান ব্লগার। এটা বিকালবেলা আমরা সবাই মিলে হাঁটতেছিলাম। আর এটা হচ্ছে আমাদের বাসার থেকে একটু দূরে। তো এদিকের বাসাগুলি কিন্তু একটু ফাঁকা ফাঁকা, মানে একসাথে সব বাসা না, একটু দূরত্ব রেখে রেখে বাসাগুলি করা হয়েছে। আর বাসাগুলির সামনে ফুলের গাছ দেখতেও কিন্তু অনেক ভালো লাগতেছিল। এই যে সবার বাসার সামনে গাছগুলিতে ফুল আসতেছে আর কি। এই সময়টাতে সব গাছে গাছে আগে ফুলগুলি আসে, আর ফুলগুলি ঝরে যাওয়ার পরে তারপর পাতা আসে। এটা আরেকটা খুবই সুন্দর দেখার দৃশ্য আর কি। আর ফুলগুলি এত সুন্দর হয়, পিঙ্ক কালারের ফুলগুলি সব গাছে গাছে। তো এই এলাকাটাতে দেখতে পাচ্ছেন একদম নিরিবিলি, কোনো মানুষের কোলাহল এবং যানজটের তেমন একটা ভিড় নেই, ফাঁকা একদমই। দু একটা মাঝে মধ্যে গাড়ি যাচ্ছে, লোকজনকে দেখা যায়, তবে একদমই আবাসিক এলাকার মতো। আর এদিকে এই এলাকাগুলোতে সাধারণত স্কুলের প্রফেসর, টিচার এই টাইপের লোকেরাই থাকে। আর এই সব বাড়ির দাম কিন্তু প্রচুর। এই এলাকার বাড়ির প্রাইসগুলো অনেক আর কি, অনেকটা ডলার দাম। তো এই বাড়িগুলো দেখতেও যেমন সুন্দর, ভিতরে কিন্তু আরও অনেক সুন্দর, বাইরের থেকে ভিতরে আরও সুন্দর। তো এই গাছটাতে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের ফ্লাওয়ার, অনেক সুন্দর লাগতেছিল। এখানে আমরা কিছু ছবিও উঠেছি। তো আরিয়ানকে গাড়ির মধ্যে রেখে আসছি, কারণ বাইরে একটু হালকা বাতাস, আর এই বাতাসটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই খারাপ, ঠান্ডা লেগে যায়। আর যেহেতু সিজন চেঞ্জ, এক ওয়েদার থেকে আরেক ওয়েদার আসতেছে, ঠান্ডা থেকে গরম, তো একটু বাচ্চাদের জন্য একটু রিস্কি হয়ে যায়, শরীর খারাপ হয়ে যায় ওদের। তো এই যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা কিন্তু খুবই সুন্দর। আর এদিকে কিন্তু আফ্রিকান আমেরিকানরা কিংবা বাঙালিরা থাকে না এই এলাকাগুলোতে। এই এলাকাগুলোতে অনলি যে সাদা আমেরিকানরা আছে তারাই থাকে এদিকে। আর ভালো শিক্ষিত এবং প্রফেসর টিচারদেরই বসবাস এই এলাকাগুলোতে। তো খুবই সুন্দর দেখতে। আর হাঁটতেছিলাম, খুবই ভালো লাগতেছিল এদিকে। আর বিকাল টাইমে হাঁটতে তো খুবই ভালো লাগে। এই যে একটা এয়ারপ্লেন যাচ্ছে উড়ে। আর আমরা এই সামারের মধ্যে কিন্তু প্রচুর হাঁটি, মানে এই সামার টাইমটা সবারই প্রিয়, যার জন্য প্রত্যেকটা দিন মনে হয় যে এনজয় করি, আনন্দ করি। একটা দিন ঘরে থাকতে ইচ্ছে করে না এই সামার টাইমে, কারণ শীতের মধ্যে তো আর বের হওয়া যায় না। তো বাসায় এই যে আমি আজকে রান্না করতেছি হলো মাংসের পিঠালি। তো এই পিঠালিটা হয়তো অনেকেই চেনেন এবং অনেকেই চেনেন না, অনেকেই খেয়েছেন এবং অনেকেই হয়তো নামও শোনেননি, কোনো দিন খানওনি। এটা অবাক হওয়ার কিছু নেই, এটা আমাদের একটা প্রিয় খাবার আমাদের এলাকায়। তো খুবই সুন্দর এই খাবারটা, এটার নাম হচ্ছে গরুর মাংসের পিঠালি রান্না করবো আজকে। আনকমন খাবারই বলা চলে। তো এই যে আমি এখানে কিন্তু সমস্ত মশলা দিয়ে মাংসটাকে আগে ম্যারিনেট করে নিয়েছি। এখানে কিন্তু আমি অনেক বেশি বেশি মশলা ইউজ করেছি, 2-3 চামচ করে রসুন পেস্ট, আদা পেস্ট, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া, মানে যা যা মশলা মাংসের মধ্যে আমরা খাই। আদা, মানে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো একটু বেশি করে দেওয়া হয়েছে, কারণ এটার সাথে যেহেতু চালের গুঁড়া অ্যাড হবে, সেই জন্য এর মধ্যে মশলা আমি মানে সাধারণ যেভাবে রান্না করি তার চেয়ে দ্বিগুণ পরিমাণে একটু বেশি দিয়েছি। আর মশলা বেশি ভালো না হলে, পারফেক্ট না হলে কিন্তু এই রান্নাটা একদমই বাজে লাগবে, খেতে ভালো লাগবে না, পানসে এবং ঝাল ঝাল না হলে একদমই মজার হবে না। তো যারা এই রান্নাটা এখনও খাননি, নাম শুনেননি, প্লিজ ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন। এটা অবাক হওয়ারও কিছু নেই যে কোনো দিন খাইনি, নাম শুনিনি, এটা কী রান্না করতেছে, আসলে তেমন কোনো কিছু না। এটা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজার একটা খাবার। এখানে আমি প্রায় 2 কেজির মতো গরুর মাংস নিয়েছি। আর মশলা তো বলেছি পরিমাণ মতো, যে একটু বেশি বেশি দিয়েছি। আর মশলা বেশি না দিলে এই পিঠালিটা খেতে একদমই ভালো লাগবে না। আর ঝাল ঝাল হতে হবে, এই পিঠালিটা একটু স্পাইসি হলে খেতে ভালো লাগে। ভাতের সাথে তো অবশ্যই খুবই মজার একটা খাবার এটা। তো এটা আমি অনেক ভালো রান্না করতে পারি, খেলে খুবই মজা হয়। আগে ফার্স্ট টাইম তেমন একটা পারতাম না,
মজা হতো না, ঝাল হতো না, লবণ ঝাল ঠিক মতো মানে করতে পারতাম না। তারপরে আস্তে আস্তে শিখে গিয়েছি। তো আমার শাশুড়ি ভালো রান্না করতে পারে এই পিঠালিটা। এই যে মাংসটা আমি কিন্তু আধা সিদ্ধ করে নিয়েছি, কষানোর মধ্যে মানে অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এই যে যথেষ্ট পরিমাণে ঝোল দিয়ে দিয়েছি, কারণ এর সাথে কিন্তু চাউলের গুঁড়া অ্যাড করব, যার জন্য আমি পানিটা কিন্তু দ্বিগুণ পরিমাণে দিয়েছি, যাতে মাংসটা ডুবে থাকে এর মধ্যে, সেই পরিমাণ পানিটাই আমি এর মধ্যে দিয়েছি। তো যারা খেয়েছেন তারা কিন্তু এই রান্নাটা দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে রান্না করতেছি। আর যারা করেননি, কোনো দিন খাননি, তারা হয়তো দেখলে অবাক হবেন যে এত পরিমাণে ঝোল, এত পরিমাণে এগুলি কী রান্না করছি। তো আসলে অবাক হওয়ার কিছুই নেই। তো এখানে আমি কিন্তু যে বাসমতি চাল আছে সেটা 1 কাপের মতো নিয়েছি। এটা ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে। তারপরে এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একটু পানির সাথে মিক্স করে। তো এটা আমি যখন মাংসটা বলক উঠে আসবে তখন আমি এর সাথে অ্যাড করে দিব। তো মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে, আর আমি একটু চাচ্ছি যে 2, 3, 4 বলক ওঠার পরে এর সাথে আমি চালের গুঁড়াটা অ্যাড করব। আর এই ফাঁকে কিন্তু এ পর্যায়ে কিন্তু লবণ ঝালটা চেখে নিতে হবে যে লবণ ঝাল ঠিক আছে কিনা। তারপরে কিন্তু লবণ ঝালটা অ্যাডজাস্ট হতে চাবে না, কারণ চালের গুঁড়াটা অ্যাড হয়ে গেলে তখন আর মশলাটা মানে মিক্স হবে না ঠিক মতো। যার জন্য এই সময়ে মানে ঝোল থাকা অবস্থায় লবণ ঝালটা ভালোভাবে চেখে নিয়ে তারপরে চালের গুঁড়াটা অ্যাড করতে হয়। তো আমি লবণ ঝাল সব কিছু দেখে নিয়েছিলাম, তারপর চালের গুঁড়াটাও দিয়ে দিয়েছি। এই যে এরকম বেশি ভারী না, বেশি পাতলাও না, ঠিক এরকমটাই থাকবে। আর খেতে কিন্তু খুবই খুবই মজার এই খাবারটা, এই রান্নাটা। আর সত্যি ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যারা খেয়েছেন তারাও আমাকে জানাবেন কেমন এই খাবারটা, আপনারা যদি খেয়ে থাকেন। এই যে এটা কিন্তু আমি প্রায় 20-30 মিনিটের মতো জাল করব। আর এখানে কিন্তু আমি সম্বার দিয়েছি। সম্বারের মধ্যেও কিন্তু আমি 5 ফোড়ন, তেজপাতা, দারচিনি, এলাচ এবং 5 ফোড়ন দিয়ে এটাকে আমি বাগার দিয়ে ফেলেছি, মানে সম্বারও বলি। তো এটা দিয়েছি। তারপর আমি আবার আলাদা করে একটু 5 ফোড়ন, জিরা এটা আবার ভেজে নিয়ে আলাদা করে একটু গুঁড়া করে তারপরে এটার মধ্যে দিয়ে দিব, এবং লাস্ট পর্যায়ে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর একটু জাল করে নামিয়ে ফেলবো। তো এই পিঠালিটা অবশ্যই আপনারা ট্রাই করে খেয়ে দেখবেন, অবশ্যই একটা মজার খাবার। তো যাই হোক, দুপুরের রান্না এটা আমার। তো এই শাড়িটা আমার খুবই একটা প্রিয় শাড়ি। এটা আমি বাংলাদেশ থেকে যখন আসছিলাম তখন এই শাড়ির মডেলগুলি চলতেছিল আর কি। এটা আমার খুবই প্রিয় একটা শাড়ি, আর দাম প্রায় 12,000 টাকার মতো নিয়েছিল সে মানে তখন। আর এই শাড়িগুলো তখন চলতেছিল। প্রতি বছরই কিন্তু শাড়ির মডেল চেঞ্জ হয়। তো এক বছরের শাড়ি অন্য বছর পরতে গেলে কিন্তু খুবই খারাপ লাগে, তখন মডেল চেঞ্জ হয়ে গেলে আর পরলে কিন্তু ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, মানে কেমন জানি লাগে। আর যখন এই শাড়িগুলি চলতেছিল মানে তখন কিন্তু পরলেও ভালো লাগে। আর শাড়ি হোক, জামা কাপড় হোক, ফেলে রাখলে কিন্তু ওগুলি এমনিতেই নষ্ট হয়ে যায়, আর পরলে কিন্তু শাড়িটা মানে সুন্দর থাকে, মানে ব্যবহারের মধ্যে কিন্তু অনেকটাই ভালো থাকে। আর ব্যবহার না করলে শাড়ি এমনিতে দামি হোক আর কম দামি হোক নষ্ট হয়ে যায় কিন্তু। তো এই শাড়িটা আমার অনেক দিন ধরে পরা হচ্ছিল না, ভাবছিলাম মাঝে মধ্যে পরবো, সেজন্য আর কি বের করলাম। কারণ যেহেতু এখন সামার পড়ে গেছে, সামারের মধ্যে একটু ফুলের নিচে ছবি টবি উঠতে গেলে এই শাড়িটা পরে ছবি উঠলে কিন্তু ছবি সুন্দর আসে, খুবই ভালো ছবি আসে। আর এই শাড়ির কালারটা কিন্তু আমার সবচেয়ে প্রিয় কালার। আমার জামা এবং শাড়ি সবসময় আমি এই কালারেরই কিনে থাকি, আমার একটা ফেভারিট কালার। তো এই শাড়িটা, আমার যত শাড়ি আছে তার মধ্যে এই শাড়িটা আমার খুবই প্রিয় শাড়ি ছিল এবং আছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, দেখাচ্ছি। তো এটা কিন্তু মানে খুবই একটা ভারী টাইপের শাড়ি, আঁচলটা পুরো কাজ করার মধ্যে। এই পাথরগুলি দেখতে পাচ্ছেন, এটা মানে বেশিক্ষণ পরে থাকা যায় না, জাস্ট একটু কোথাও গেলাম তখন 1-2 ঘন্টা কিংবা 3-4 ঘন্টার জন্য। আর সবটা সময় মানে পরে থাকলে আর কি খুবই ভারী টাইপের শাড়ি, তো পরে বেশিক্ষণ আর কি থাকা যায় না। আর বাচ্চা নিয়ে তো এই শাড়ি পরা মানে খুবই একটু টাফ হয়ে যায়। তো তখন যাই হোক, আর এই শাড়িগুলো যখন আমি বাংলাদেশে বসুন্ধরা সিটি যেটা আছে সেখান থেকে কিনেছিলাম। আরেকটা শাড়ি আছে আমার, মানে এই টাইপের কালারগুলির শাড়ি বেশি, তো তার মধ্যে এটাই আমার প্রিয় কালার এবং প্রিয় শাড়ি ছিল।
তো আসলে বাংলাদেশে শপিং করার মতো কিন্তু আনন্দ আর কোথাও নেই। এখানে কিন্তু অনেক শাড়ি পাওয়া যায়, অনেক সালোয়ার কামিজ পাওয়া যায়, সেগুলি কিন্তু কোয়ালিটি এত ভালো না, প্রাইস কিন্তু অনেক টাকায় রাখে এরা। এর সাথে ব্লাউজ পিসও ছিল, তো ব্লাউজটা আমার এখন আর হয় না, তেমন ফিট হয় না। তো আসলে এই দেশে আমেরিকাতে কিন্তু শাড়ি জামা সবই পাওয়া যায়, কিন্তু ইন্ডিয়ান দোকানগুলোতে কিংবা বাংলাদেশিদের দোকানে সেগুলি শাড়ির দাম কিন্তু প্রচুর নেয়, কিন্তু শাড়ির মান ভালো থাকে না, কোয়ালিটিও ভালো হয় না। তো এই যে আরেকটা কালারের শাড়ি, পিঙ্ক কালার, এটাও আমার খুবই একটা প্রিয় কালার এবং প্রিয় শাড়ি ছিল। তো আসলে এই শাড়িগুলো দেখলে আমার এখন মনে হয় যে পরি না কেন শাড়িগুলা। তো এখন সামার যেহেতু এসে গেছে, মাঝে মধ্যে এগুলি পরবো, ট্রাই করব, সেজন্যই বের করলাম আর আপনাদের সাথে শেয়ারও করলাম। এটাও আমার একটা পছন্দের শাড়ি, এটার সাথেও ব্লাউজ পিস সহ। তো শাড়িগুলা ঠিক আছে, কিন্তু ব্লাউজগুলার কারণে পরা হয় না, ওগুলি একটু এখন তেমন একটা ফিটিং হতে চায় না। আর বাংলাদেশে শপিং করতে কিন্তু অনেক ভালো লাগে। এই দেশে কিন্তু আমরা হাজার হাজার টাকার শপিং করতেছি ডলারের, কিন্তু সেই আত্মতৃপ্তি এবং আনন্দটা কিন্তু আমরা পাই না, যেটা বাংলাদেশে শপিং করতে গেলে আমরা পাই। সেখানে যদি আমরা 1000 টাকারও শপিং করি তাও অনেক আনন্দ লাগে, অনেক খুশি লাগে। আর এদেশে $1000 শপিং করলেও সেই আনন্দটা পাই না। তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার পছন্দের শাড়ি দুটো, আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।